can see you from behind. You can hear me in. ঘটনাটা চাউর হওয়ার পর গোটা সানিয়াড়ি পরগনার ঘরে ঘরে একেবারে ঢিড়ি পড়ে গেল। সানিয়াড়ি কিন্তু কেবলমাত্র একটা গাঁয়ের নাম নয়, বরং গোটা একটা তালুক বলা যেতে পারে। চন্দনপুরা, কাটিহারি, মতিগড়, গোপীবল্লভপুর আর কাঠপুল, এই পাঁচটি বৃহতি গ্রাম মিলিয়ে একটি গড় তালুক, তার নাম সানিয়াড়ি। এই এলাকায় আজকের দিনে দেখবার মতো বস্তু তেমন একটা নেই, তবে গোপীবল্লভের রাসমেলা, চন্দনের জঙ্গল, কালীকুয়ো ইত্যাদি একরকম দেখার মতোই বটে। এই কালীকুয়ো হলো একটি ইঁদারা। কে খুঁড়েছে, কবে থেকে রয়েছে, এখানকার কেউই আর তা মনে করতে পারে না, শুধু নামটাই রয়ে গিয়েছে। এর চারপাশের পাড় বেদি করে বাঁধানো, কিন্তু এতে উঁকি মারলে জলের বদলে এক অতল গহ্বর দেখা যায়, যার কোনো শেষ নেই। এমনকি একখানা ভারী পাথর নিক্ষেপ করলেও তার পতনের শব্দ কানে আসে না। আজও অনেক লোক এটি দেখতে আসে। তা যে সময়ের কথা বলতে চলেছি, সেকালে এই তালুকের জমিদার ছিলেন তারাপ্রসন্ন ভট্টাচার্য। তিনি ছিলেন একজন সজ্জন আর মহাশয় ব্যক্তি। তাঁর সুশাসনে কারোর কোনো অভাব অভিযোগ ছিল না। তো এই তালুকে সেবার মহামারীর ন্যায় এক উপদ্রব দেখা দিল। বহু ঘর থেকে ছোট ছোট ছেলেদের কারা যেন চুরি করে নিচ্ছিল। জমিদারের নিজস্ব পাইক বাহিনী তো বটেই, এমনকি গাঁয়ের লোকেরাও তককে তককে ছিল। অবশেষে মতিগড়ের প্রান্তরে আশ্রয় নেওয়া এক কাপালিকের আশ্রম থেকে উদ্ধার হলো বহু শিশুর নরকঙ্কাল। আরো তদন্ত করে জানা গেল, এই শিশু হরণের পিছনে রয়েছে গায়েরই এক মেয়ে তরঙ্গিনীর হাত। তরঙ্গিনী হলো সিদ্ধেশ্বর কামারের বিধবা। স্বামী মারা যাওয়ার পর এই কাপালিকের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছিল। গায়ের লোকের তা নজর এড়ায়নি, কিন্তু দুটিতে মিলে শিশুদের বলি দিয়ে চির যৌবন লাভের আহুতি দিচ্ছে, এইটা কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করেনি। যাই হোক, জেরার মুখে সব জানতে পেরে তারা প্রসন্ন ক্রোধে কাঁপতে কাঁপতে কইলেন, তোদের এত বড় স্পর্ধা! তোরা আমার তালুকে ঠাঁই নিয়ে নরহত্যা করেছিস। ফুলের মতো নিষ্পাপ শিশুদের তাদের মায়ের কোল থেকে কেড়ে নিয়েছিস। এর শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। কিন্তু আমি ধর্মবশে অপারগ, কাপালিক ব্রাহ্মণ সন্তান, আর তরঙ্গিনী মেয়ে মানুষ। এই মুহূর্তে ওই ভণ্ড কাপালিককে 100 ঘা চাবুক প্রহার করে আশেপাশের 10 তালুক থেকে বহিষ্কার করা হোক, আর তরঙ্গিনীর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে তালুক থেকে বের করে দেওয়া হোক। সরকার মশাই, এই মর্মে চতুর্দিকে ঢেড়া দিয়ে দিন। আজ্ঞা পালিত হলো। তরঙ্গিনীকে চুল কেটে মাথায় ঘোল ঢেলে যখন ছেলে বুড়ো মিলে গালি দিতে আরম্ভ করলে, তখন অপমান সহ্য করতে না পেরে সে ছুটে গিয়ে মতিগড়ের ইঁদারায় ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তাকে তোলা হলো, ততক্ষণে প্রাণ পাখি তার পাপী শরীরকে পরিত্যাগ করে চলে গিয়েছে। সেই কাপালিক ইত্যাবধি একটিও শব্দ উচ্চারণ করেনি, কিন্তু এইবারে সে উন্মাদের ন্যায় হয়ে উঠল। ভয়ানক ভ্রুকুটি আর দাঁত কড়মড় করে মরণাহত সর্পের ন্যায় হিস হিস করে তারা প্রসন্নের দিকে চেয়ে বললে, শোন রে মহামূর্খ, তোরা আমার সাধনায় বিঘ্ন ঘটিয়েছিস, আমার গায়ে হাত তুলেছিস। আমি তাও কিচ্ছুটি কইনি, কিন্তু আমার ভৈরবীকে কেড়ে নিয়ে যা পাপ করলি, তার ফল তোদের ভুগতে হবে। এমনকি
আমাকে বড় যেমন তেমন মনে করেছিস তোরা, তাই না? আমি তান্ত্রিক ভৈরবনাথ, পিশাচ সিদ্ধ ভৈরবনাথ। আজ থেকে তোদের এই তালুক পিশাচগ্রস্ত হবে। শৃগাল কুকুর ব্যতীত কোন জীবিত প্রাণী রইবে না। আমার কথার অন্যথা হবে না। তোরা তৈরি হ। জমিদারের পাইকরা ঘাড় ধাক্কা দিয়ে ভৈরবাচার্যকে বহিষ্কার করে দিল, আর তরঙ্গিনীর মৃতদেহকে মতিগড়ের নদীর পাড়ে সৎকার করা হলো। প্রজারা এই ঘটনার আলোচনা আর ছিছি করতে করতে যে যার গৃহে ফিরে গেল। এই ঘটনার পরে উপর্যুপরি 3টে দিন ভালোয় মন্দয় অতিবাহিত হলো, কিন্তু চতুর্থ দিনের দিন ঘটে গেল এক অঘটন। গ্রাম চন্দনপুরার এক প্রান্তে ছোট একখানা ঝুপড়ি ছিল মহিমের। মহিমের বাপ পিতামহ ছিলেন তারা প্রসন্নের বাপ ভীম প্রসন্নের লাঠিয়াল, কিন্তু কোম্পানির শাসন কায়েম হওয়ার পরে লাঠিয়ালদের আর বিশেষ আবশ্যকতা না থাকায় মহিম জাত ব্যবসায়টি বহাল রাখতে পারেনি। জমিদারের তরফে তাকে 2টি নধর মহিষ, আধা বিঘে জমি আর সইওয়ালা একখানা টানা গাড়ি খরিদ করে দেওয়া হয়। সেই মোষে টানা গাড়িতে মহিম সদর হাটে ভাড়া খাটে, আবার গাঁয়ের লোকের প্রয়োজনেও ভাড়া যায়। এইভাবে মোটামুটি তার গ্রাসাচ্ছাদন নির্বাহ হয়। তা সেই মহিম সেদিন সারাদিন মানহাটে ভাড়া খেটে সন্ধ্যা সন্ধ্যা কাঠপুলের জঙ্গল দিয়ে গাঁয়ে ফিরছিল। জঙ্গলের মধ্যে যেইখানে বাম দিকের বড় দিঘিটা রয়েছে সেইখানে এসে তার মহিষ জোড়া পা থামায়। আহা, কি হলো কি আবার? অনেক গুঁতোগুতি সত্ত্বেও যখন তাদের এক পাও নড়ানো গেল না, তখন মহিম ভাবলে নিশ্চয়ই জানোয়ার দুটোর জল পিপাসা পেয়েছে। জলের গন্ধ পেয়ে আর নড়তে চাইছে না। গাড়ি থেকে পশু খুলে তাদের জল খাওয়াতে নিয়ে যাওয়া এক হাঙ্গামা। তাই সে গাড়ির নিচে একখানা বেদ চুবড়ির টোকা রেখে দেয়। সেই চুবড়ি হাতে নিয়ে মহিম জঙ্গলের ভেতর দিয়ে দিঘিতে নেমে জল নিয়ে যখন ঢালু পার বেয়ে উঠছে, ঠিক তখনই একটা অস্পষ্ট আওয়াজ পেয়ে সে ঘুরে তাকালো জলের দিকে। আকাশে আলো না থাকলেও তার মনে হলো দিঘির ওপারে কেউ যেন একটা খুব অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবার সামনে ঘুরে মহিম পার বেয়ে উঠতে লাগলো, আর ঠিক তখনই তার মন জানান দিল পিছন দিকের জলের উপর দিয়ে কে যেন একটা দৌড়ে আসছে। আতঙ্কে মহিম হাজর পাজর করে গাড়ির কাছে এসে উঠতে যাবে, এমন সময় মনে হলো তার ঠিক পিছনেই কে যেন এসে দাঁড়িয়েছে। মহিম ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়েই দেখলো তার পিছনে দাঁড়িয়ে রয়েছে সেই কাপালিক, ভৈরব কাপালিক। দেখা মাত্র গাড়ি ফেলে সে পথ ধরে দৌড়তে শুরু করলো, এবং বেশ কিছুক্ষণ দৌড়াবার পরে সে আবিষ্কার করলো যে সে এক পাও এগোয়নি, একই স্থানে দৌড়ে চলেছে। কাপালিক ভয়ানক হাসি হেসে কি একটা মন্তর পড়ে পিছন থেকে এসে তার ব্রহ্মতালুতে হাত ঠেকালো, আর মহিমের প্রাণহীন দেহটা ঝুপ করে মাটিতে লুটিয়ে পড়ল। এইবার কাপালিক একটা খন্তা দিয়ে কিছুটা মাটি খনন করে মহিমের মাথাটা সেই মাটিতে শুইয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কি যেন করলো। সেই সব সমাপ্ত হলে পর মহিমের মৃতদেহের মুখে একখণ্ড মানুষের অস্থি আর খানিকটা সুরা ঢেলে অস্ফুট স্বরে মন্ত্রে কাকে যেন আহ্বান করতে থাকলো। পৃথিবী
মূর্তির অভ্যন্তরে রসাতলের গহীনে যে বিপুল অন্ধকারাচ্ছন্ন জলরাশি থাকে তাতে হঠাৎ একটা অশুভ কম্পন জাগলো। মহাকালের সুড়ঙ্গ বেয়ে যেন একটা জমে থাকা অভিশাপ ধেয়ে এলো ভূপৃষ্ঠের দিকে। মাটি ভেদ করে সেই জমাট নিকষ অন্ধকারের পিণ্ডটি ঝাঁপিয়ে পড়ে মিশে গেল মহিমের মধ্যে। মহিমের মৃতদেহ সামান্য নড়ে উঠল। আরো কিয়ৎক্ষণ এমনই চলার পর মহিম এক লাফে উঠে মাটিতে থাবা পেতে বসল, আর মুখ থেকে এক তীব্র জান্তক নিনাদ বেরিয়ে এলো, যেন কোনো মহাশক্তি বহু বহু যুগ পরে মুক্তির আস্বাদ পেয়েছে। কাপালিক চাপা কণ্ঠে কইল, আমি তোকে মুক্তি দিয়েছি, তুই আমার আজ্ঞাবহ। তোর দুর্দামি আর কুটিলতায় আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি আজ্ঞা দিচ্ছি, তুই এই পাপিষ্ঠ জমিদারের তালুককে উষর শ্মশান ভূমি বানিয়ে দে। একটি প্রাণীও যেন তোর পিছনে জীবিত না রয়ে যায়, এটা আমার আদেশ। এই বলে তান্ত্রিক হিংস্রভাবে হেসে আধারে মিলিয়ে গেল। মহিমের মৃতদেহে প্রবিষ্ট পিশাচ জ্বলন্ত চোখে এসে দাঁড়ালো গাড়িখানার কাছে। মহিষ দুটো তাকে দেখে ভয়ার্ত স্বরে চিৎকার করে চলেছে। তার দিকে তাকিয়ে দড়ি ধরা ছিঁড়ে ফেলার উপক্রম করছে। পিশাচটা নিজের লম্বা বাঁকানো নখরগুলো দিয়ে এক ঝটকায় গবাদি পশু দুটোর কণ্ঠনালী ছিঁড়ে ফেলল। এরপর এক লাফে দিঘির জলে গিয়ে পড়ল এবং খানিকক্ষণ জলে গড়াগড়ি দিয়ে নিল, আর তারপর লম্বা লম্বা পায়ে দৌড়তে শুরু করলো গায়ের দিকে। কাঠপুলের গায়ের সীমানায় সে গায়ের ডাক বাবু গোবিন্দ নাপিত আর আরো দু চারজন বসে কথা কইছিলেন। হঠাৎ তাদের চোখে পড়ল জঙ্গলের চৌহদ্দি থেকে কে যেন একটা ছুটে এসে আছাড় খেয়ে পড়ে গেল। ধর্মর করে উঠে এসে তারা সেই স্থানে পৌঁছে দেখল মহিম মাটিতে পড়ে রয়েছে আর গোঁ গোঁ করছে। লোকজন ছুটে এসে তাকে ঘিরে ধরল। গোবিন্দ নিজের পুরাতন রবারের চটিখানা তার নাকের সম্মুখে ধরলে পর মহিম জ্ঞান ফিরে পেয়ে গোঙাতে থাকলো। এই অস্ফুট এলোমেলো শব্দের মানে আমি তুমি না বুঝলেও পাড়া গায়ের লোকেরা বেশ ভালোভাবেই বুঝতেন। মহিম সম্বিত ভিড়ে পেয়ে হাউ হাউ করে কেঁদে উঠে কইল, বলিস কিরে ছোট লোকের বেটা? আমি আমি বড় দিঘির পাশ দিয়ে গাড়ি নিয়ে আসছিলাম। হঠাৎ হঠাৎ দেখি জলার মধ্যে থেকে এক ভয়ঙ্কর মূর্তি উঠে আসছে। এই বড় হাত, বড় নখ, চোখ তার আন্দার মতো চলছে। সে উঠে যা আমার জানোয়ার দুটোর উপর ঝাঁপিয়ে পড়ল। আমি প্রাণের ভয়ে দূরে দৌড়ে ভালালাম। আমার বোন দুটোকে মেরে ফেলেছে হয়তো। এই বলে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো মহিম। উপস্থিত লোকেরা কিন্তু বিন্দু বিসর্গ বিশ্বাস করলে না।
উল্টে মহিমকেই বকাঝকা করলে যে সে নিশ্চিত রূপে কোনো বুনো হিংস্র জন্তুকেই ভূত ভ্রমে ভয় পেয়েছে। তারা এও বললে যে কান্নাকাটি না করে ঘরে ফিরতে, কাল বরং জমিদার মশাইকে কয়ে আর এক জোড়া মহিষ বা গাই কিনে দেওয়া যাবে ক্ষণ। যে যার ঘরে ফিরে গেল। শুধু মহিম একা একা ঘরে ফেরার পথে কুটিল হাসি হেসে কুটিপাটি হলো। গাড়োয়ানের ছদ্মবেশে সে একবার যখন তালুকের ভিতর বাগে সেদিয়ে গিয়েছে, তখন ধীরে সুস্থে একে একে সে সব কয়টি জ্যান্ত প্রাণীকে নিঃশেষ করে নিজের কাল ক্ষুধা নিবৃত্ত করবে। আদিম অন্ধকার পাতালের লক্ষ বৎসরের অপেক্ষার পরে আজ সে উঠে এসেছে জীবিত প্রাণীর জগতে। তাকে ঠেকাতে পারে, তার বৈশাচিক কুটিলতার সাথে পাল্লা দিতে পারে এমন প্রাণী জগতে অতি দুর্লভ। সে নিজের হাত তুলে নাকের সামনে নিয়ে সশব্দে নিঃশ্বাস টেনে আঘ্রাণ গ্রহণ করল, আর তারপর গায়ের মাটিতে, গাছে, জলে সেই গন্ধ শুকে শুকে এসে পৌঁছালো গাড়োয়ান মহিমের ঝুপড়িতে। পরের দিন কাছারি থেকে হাট হতে ভালো দুজোড়া গরু খরিদ করে দেওয়া হলো তাকে, আর লোকজন দল বেঁধে জঙ্গলে ঢুকে উদ্ধার করে আনলো তার গাড়িটা। দলের লোকজন মৃত মহিষ জোড়াকে দেখে অবাক হলো। তাদের মোটেও খাওয়ার উদ্দেশ্যে বধ করা হয়নি। খুব তীক্ষ্ণ বা ছুঁচলো কিছু বিধিয়ে জন্তু দুটোর কণ্ঠনালী চিরে দিয়েছে কেউ। তবে এই নিয়ে তেমন কেউ মাথা ঘামালো না। মহিম শরীর খারাপের অজুহাতে কারোর সাথে বিশেষ কথা কয় না, কাজে যায় না। সে রাত্রিরে এ পুকুর ও পুকুরে ডুবে ডুবে শিকার খুঁজে বেড়ায়। দিন দুয়েক শিকারের সন্ধান না পেলেও তৃতীয় রাতে একটা ঘটনায় গ্রামকে গ্রাম তোলপাড় হয়ে উঠল। চন্দনপুর আর বদ্যি চাটুচে ফি হাটে জল খাবারের দোকান দেয়। কচুরি, নিমকি, মিঠাই, জিলিপি, কদমা এইসব। তা বদ্যি চাটুজ্জে সেদিন হাট করে ফিরল অনেক রাত্রিরে। শালায় বাঁধা বাসি কচুরি মিঠাই নামিয়ে তার বউ কমলা আর তার বিধবা বড়জা বিষ্ণুপ্রিয়া একত্রে পিছনের পুকুরে গেল সেই এঁটো বাসনগুলো মাজতে। পুকুরে পা ডুবিয়ে দুই বউ মিলে যখন কাঠের ভারী বারকোষটা ঘষছে, তখন বড়জা হঠাৎ বলে উঠলেন, অবু, আরে অমপুরি, ভালো করে দেখি নিচে জলের মধ্যে কি যেন একটা নামলো বলে মনে হলো। খুব আস্তে চুপ করে যেন একটা শব্দ পেলুম। কি যে কও না তুমি দিদি, শুনে আমি আর কত হাসবো। এই রাত্রির বেলায় কোন কুকুর শিয়াল জলের নামে শুনি? হ্যাঁ, নিশ্চয়ই কোনো বড় মাছ ঘাই মেরেছে জল, সেই আওয়াজে তুমি শুনেছ। তা হবে বাবা, কিন্তু জানিস ছোট, আমার মা কইতেন রাত্রিবেলা গাঙের জলে এরকম আওয়াজ শুনলে পরে আর জলের উইতে নেই। কেন কইতেন তা জানি নি বাপু। তুই উঠরে ছোট, সকরি থালাপত্তর কাল সকালে ধোয়া হবে কোন। কমলা আবার হেসে যেন কি একটা উত্তর করতে যাচ্ছিল, এমন সময় জলের মধ্যে কি যেন একটা সাঁ সাঁ করে ডুব সাঁতারে এগিয়ে এলো। আর কিছু বুঝে ওঠার আগেই জলের থেকে একটা বিশাল বড় শ্যাওলা মাখা হাত উঠে এসে বাঁকা বাঁকা তীক্ষ্ণ তিনখানা নখ কমলার হাঁটুর নিচে এপার ওপার বিঁধে গেল। আহত কমলা আকাশ চেরা চিৎকার করে পাড়ে ওঠার জন্য আঁকুবাঁকু করতে লাগলো, কিন্তু সেই জান্ত শক্তিশালী হাত এক ঝটকা মারায় কমলা ছিটকে অর্ধেকটা জলে পড়ে গেল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ভয়ার্ত মেয়েটি দু হাত দিয়ে ঘাটের রানা চেপে ধরল। দ্বিতীয় টানে হাত পিছলে চলে গেল জলের অতলে। ঘাটে পড়ে রইল ধস্তাধস্তিতে চূর্ণ বিচূর্ণ শাখা আর চুড়ির টুকরো। জল রক্তবর্ণ হয়ে উঠল।
বড়জা ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে আর্ত চিৎকার করে আছাড় খেয়ে গিয়ে পড়ল ঘরের আঙিনায়। সেই আর্তনাদ শুনে বুদ্ধির অন্য এক দাদা আর আশেপাশের 2-4 মানুষ দৌড়ে এসে দেখে পুকুরের জলে রক্ত ভাসছে। সকালের আলো ফুটলে পর পুকুরে জাল ফেলা হলো, আর সেই জালে বদ্যির বউয়ের যে মরাখানি উঠল তা দেখে গাঁয়ের সবচাইতে দামাল ছেলেপিলেরাও আঁতকে উঠল। মৃতদেহের একটা পা টেনে ছেঁড়া হয়েছে, চোখ, নাক, কান, আঙুল খুবলে খুবলে খাওয়া, আর গোটা শরীরের অবশিষ্ট ভুক্তাবশেষের গায়ে নরুনের মতো ধারালো দাঁতের দাগ। এইবারে কিন্তু একটি লোকেও তাচ্ছিল্য করে উড়িয়ে দিলে না, অথবা কোনো বন্য জন্তুর আক্রমণ বলেও মনে করল না, কারণ বিষ্ণুপ্রিয়া সচক্ষে পুকুর থেকে একখানা মানুষের মতোই হাত উঠতে দেখেছিলেন। এরপরে এই রকম ভাবেই পরপর আরও 2টি প্রাণ গেল। 2 জনকেই জলে টেনে নিয়ে ছিন্ন ভিন্ন করে খুবলে খাওয়া হয়েছে। জমিদারের কাছারি সদরে তড়িঘড়ি সভার জন্য ঢেড়া দেওয়া হলো। দ্বিপ্রহরে গোটা পরগনা ভেঙে প্রজারা এলো কাঠপুলের মাঠে। সবার মুখেই আতঙ্ক। জমিদার মশাই বিষণ্ণ কণ্ঠে ধীরে ধীরে কইলেন, আমি এই তালুকের জমিদার। এখানে ভালোটি মন্দটি কিছু ঘটলে পর আমি সাধ্যমতো তার প্রতিকার করি, এ আপনারা বেশ রকম জানেন। কিন্তু আজ যে উপদ্রব গাঁগুলিতে হানা দিয়েছে, এর প্রতিকার করতে আমি অক্ষম। আমার বেশ সন্দেহ হচ্ছে সেই তরঙ্গিনী নামের মেয়ে মানুষটির প্রেতাত্মাই কাপালিকের বলে বলিয়ান হয়ে এই নরহত্যাযজ্ঞ সাধন করছে। কারণ কাপালিককে বহিষ্কারের সময় তার বলা শেষ কথাগুলো আমার বেশ মনে পড়ছে। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা যদি সম্মত হন, তবে আমি একজন রোজা ডাকতে ইচ্ছে করছি। এ ব্যতীত অপর কোনো পরিবর্তন উপায় আমার চোখে পড়ছে না। সিদ্ধান্ত হয়ে গেল কথা মাত্রই। পরের দিন অপরাহ্নে বেলকুড়িয়া গাঁ থেকে একজন বিরাট নামডাকওয়ালা ভূতের রোজা এসে বহুক্ষণ যাবৎ সর্ষে পোড়া, তেল পোড়া, ধুনো পোড়া, পাতা চালান প্রভৃতি করার পরে অবশেষে সগর্বে কইলেন, আমি এই গায়ের স্থানে স্থানে মন্তর পড়া লেবু লঙ্কা পুঁতে দিচ্ছি। সেই প্রেতাত্মাই লেবুর উপরে নিদেন পক্ষে বিগত খানেকের মধ্যে পা রাখলেই বন্দি হবে। যা আর কোনো উপদ্রব উৎপাত হবে না এই ত্রিসীমানাতে। গোটা তালুককে মন্তর পড়ে একেবারে বেঁধে দিয়ে গেল। রোজা জিনিসপত্র গুটিয়ে নিজের স্বগ্রামে ফিরে গেলেন। ফল হলো বিপরীত। সেই সামান্য গুটি কতক মন্তরে মহিমরূপী পিশাচ ভয় পাওয়া তো দূর, বরং আরো হিংস্র, আরো বেপরোয়া হয়ে উঠল। দলের মধ্যে ভিড়ে গিয়ে লেবু পোঁতা স্থানগুলিও বেশ করে চিনে নিল। মহিম এও নিশ্চিত হলো যে সে মুখের সম্মুখে ঘোরাফেরা করলেও রোজার বাপের ক্ষমতা নাই তাকে চিনে নেওয়ার। উপদ্রব প্রশম হওয়ার বদলে আরো প্রকট হয়ে উঠল। ইতিপূর্বে যতগুলো হত্যা হয়েছে সবই রাত্রিরের আধারে, কিন্তু বেনিতলুই মরল ভরা দ্বিপ্রহরে, সকলের চক্ষের সামনে। তখন সবে বর্ষা আরম্ভ হয়েছে। 4-5 জন হাঁটুরে সকাল সকাল সওদাপত্তর সেরে মধ্যাহ্নে গাঁয়ে ফিরছিল। পথে পড়ল বটনিমের থান। এই স্থানটির 2 পার্শ্বে 2টি করে মোট 4টি বিরাট দেবোত্তর পুকুর। এমনিতেই বর্ষার জল জমে পুকুর ঝাঁপিয়ে পথে এসে পড়েছিল, তাই এরা জল কাদা বাঁচিয়ে পথ চলছিল। বেনি এদের মধ্যে কিছুটা পিছিয়ে পড়েছিল।
তাই এরা পথটা অতিক্রম করে ওই মাথায় দাঁড়িয়ে বেনির জন্য প্রতীক্ষা করছিল। বেনি জল কাদা মারিয়ে যখন প্রায় বট নিমের জোড় গাছ অবধি পৌঁছে গিয়েছে, এমন সময় দক্ষিণ দিকের পুকুরের একেবারে কিনারা ঘেঁষে একটা বিরাট ঘূর্ণি দেখা দিল। সকলে যখন হতভম্ব হয়ে সেই ঘূর্ণির দিকে চেয়ে রয়েছে, এমন সময় সেই জলপিণ্ডের মধ্যে থেকে এক বিরাট দীর্ঘ শ্যাওলা মাখা রাক্ষসে হাত উঠে এসে বেনির পা চেপে ধরল। বাঘিরা ব্যাপার বুঝে প্রচন্ড ভয়ে পরিত্রাহী ছুটতে শুরু করলো, আর বেনি দম ফাটা আতঙ্কে হাহাকার করে প্রাণ ভয়ে আর্তনাদ করতে লাগলো। বাকিরা পালাবার পথে এক সময় উপলব্ধি করলো যে বেনির কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছে। পরের দিন ছেলে বুড়ো সকলে দেখলে যে বেনি দলুইয়ের রাত খাওয়া ভেসে ওঠা মৃতদেহটা পুকুরের ওপারে জাল বেড়ির কাঁটায় আটকে রয়েছে। দিন দুপুরে সকলের চোখের উপর ঘটে যাওয়া এহেন ভয়াবহ আক্রমণের পর মানুষজন মহা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। সমৃদ্ধ সানিয়াড়ির অদৃষ্টে সত্য সত্যই বিভীষিকা নেমে এলো। দিনের পর দিন একের পর এক গ্রামবাসীর প্রাণ তো যাচ্ছিলই, এইবার শুরু হলো জলের অভাব। গাঁগুলির সবচেয়ে সাহসী ছেলেরাও আর মনের ভুলেও পুকুর বা নদী নালার ধার দিয়েও যেত না। চন্দনপুরা আর কাঠপুল গায়ে জমিদার মশাইয়ের দুইখানি মাত্র ইঁদারা ছিল। সেই দুখানি সম্বল করেই গোটা তালুকের প্রজা অতি কষ্টে প্রাণ ধারণ করতে লাগলো। এমন সময় আর এক নতুন বিপদ এসে উপস্থিত হলো। জমিদার দ্বারাপ্রসন্ন ভট্টাচার্য নিজের পুত্রের বিবাহ দিয়েছেন এই 1 বৎসর হলো। নতুন বধূটি নানান কারণে এই বৎসরের মধ্যে আর পিত্রালয়ে যেতে পারেননি। এখন হয়েছে কি, তারাপ্রসন্নের পুত্রবধূর বাপের বাড়ির লোকজন পত্র মারফত জানিয়েছেন যে কন্যাকে দেখবার জন্য তাদের মন বড়ই উতলা হয়েছে। তাই তারা তারাপ্রসন্নের অনুমতিক্রমে তাদের কন্যাকে একটিবার দেখতে আসছেন। ডাকবাবুর মারফত এ সংবাদ শ্রবণ করে জমিদার মশাই অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। পুত্রের শ্বশুরকুলের পরিবারটি যার বরণাই সরল সিধে, এই তালুকের হাড় কাঁপানো আতঙ্কের কথা তারা কিছুমাত্র জানেন না, জানবার কথাও নয়। তেনারা এই দুর্গ্রহে এসে পড়লে বিপত্তি বাড়বে বই কমবে না। অথচ কুটুম্বদের প্রতি অপর একজন কুটুম্বের কিছু শিষ্টাচার বোধ থাকে বই কি। বেহাই বাড়ির পত্র কিঞ্চিত বিলম্বে পৌঁছেছে। তিনি পত্রে আসবার তারিখ উল্লেখ করেছেন 7ই শ্রাবণ, এবং তা আজই। তারাপ্রসন্ন নিজের বিশ্বস্ত কয়েকজন প্রজাকে ডেকে এই সমস্যার কথা খুলে কইলেন। বৌমার পিতৃকুলের সকলে বড় ধার্মিক এবং সম্ভ্রান্ত মানুষ। তারা এ গায়ে এসে কোনরূপ সংকটে পড়লে আমার মুখ পড়বে। অথচ তেনারা আজ সন্ধ্যের মুখেই রেলগাড়ি থেকে নামবেন কাঠপুলের স্টেশনে। আমার আদেশ নয়, আমার অনুরোধ যে তোমরা বাবা সকল মিলে তাদের যে উপায়ই হোক নির্বিঘ্নে আমার মহলে পৌঁছে দাও। একটু তাড়াতাড়ি বরং যেও। ভিন গায়ের মানুষ তো, হয়তোবা রেলযাত্রার পরে কোনো পুকুরেই নেমে পড়লেন হাত মুখ ধুতে, অথবা এই ভরা বাদলার সন্ধ্যায় কোথা জল আর কোথা বা ডাঙা চিনতে না পেরে হয়তো। ও রক্ষা করো মধুসূদন, রক্ষা করো। প্রজারা কেবলমাত্র তারাপ্রসন্নকে সমীহ করত তাই নয়, মন প্রাণ দিয়ে ভালোবাসত। তারা বিপদ মাথায় নিতেও রাজি হলো। এই দলে মহিমও ছিল। মনে মনে একজোট হেসে নিয়ে মুখ খুলল মহিম। ভয় নাই কর্তা, আমি নিজের গাড়িখানা নিয়ে যাব। তেনার আসতে কোনোই কষ্ট হবে না। ঠিক অপরাহ্নেই তারা দল বেঁধে রওয়ানা হয়েছিলেন। কিন্তু পথে কেমন করে যেন গরুর গাড়ির চক্র কাদায় বসে যাওয়াতে অনেকটা বিলম্ব হয়ে গেল। মহিম গাড়িতে বসে গরুগুলোকে তাড়না করছিল, আর বাকি 5 জনই
সর্বশক্তি দিয়ে গাড়িটাকে কাদা থেকে ঠেলে তোলার চেষ্টা করছিল। চল চল চল। কিন্তু গাড়ি এক চুলো নড়ল না। তাদের মনে হলো গাড়ির উপরে একটা পাহাড়ের বোঝার মতন ভারী কেউ যেন চেপে বসে রয়েছে। ফলে গাড়ির ভার শতগুণ বেড়ে গিয়েছে। অবশেষে সন্ধ্যার মুখে চাকা উঠল। 6 জনা মিলে দুরু দুরু বুকে স্টেশনের গায়ের সরু নদীটার পাশে এসে দাঁড়ালো। নদীটার উপর দিয়ে চলে গিয়েছে একখানা শক্তপোক্ত শাল কাঠের সাঁকো। সম্ভবত এই জায়গাটির নামেই কাঠপুল নামটি এসেছে। যাই হোক, মোট কথা এই সাঁকো পার না করে স্টেশনে যাওয়া আসার আর পথ নাই। মহিম এদের উদ্দেশ্যে কইল, আগে আগে কর্তারা, আমি গাড়ি নিয়ে এখানেই থাকি। আবার নদীর চড়ায় চাকা বসে গেলেই সব বোনাস। আপনারা বরং এগিয়ে দেখুন। তাইরা নদীর নিকটে পৌঁছে দেখলো আর এক সমস্যা। প্রবল বর্ষায় নদীর জল বেড়ে সাঁকোর সামান্য উপর দিয়ে বইছে। বেরোতে গেলে হাঁটুর নিম্নভাগ অবধি জলে নিমজ্জিত হবে। আর এইটাই হচ্ছে সর্বাধিক বিপদের কথা। এদিকে হয়েছে কি, বধূর বাপের বাড়ির লোকেরা রেলগাড়ি থেকে কিয়ৎক্ষণ আগেই নেমেছেন। কারুকে কোথাও না দেখে একটু বিস্মিত হয়েছেন বইকি, কিন্তু বৃথা কালক্ষেপ না করে নিজেরাই রওনা দিয়েছেন গাঁয়ের দিকে। রাত্রির নামার আগেই পৌঁছানো প্রয়োজন। পথে কারুকে জিজ্ঞাসা করে নিলেই জমিদার মহল দেখিয়ে দেবে কোন। ঠিক আছে, আমি যাচ্ছি। সাগর জলে কেউ নামতে সাহস পাচ্ছে না দেখে জমিদারের এক যুবা পাইক বলরাম কাঁপা কাঁপা পায়ে জান কবুল করে সাঁকোতে নামল। নদী পাড়ের ঝোপঝাড় থেকে এক টানা সাঁজো পাখির রব আর মধ্যে মধ্যে প্যাঁচার হুটোপাটি আর চেঁচায় শব্দ কানে আসছে। খুব ধীর আর নিঃসার পদক্ষেপে আড়ি পেতে চলতে চলতে যখন সাগর মাঝখানে এসে দাঁড়িয়েছে, আচমকা পাড়ের দিক থেকে নদীর জলে কি যেন একটা কালো জিনিস হড়ুম করে ডুব দিল এবং কিয়ৎক্ষণের মধ্যেই জলের মধ্যে ভয়ানক ঢেউ তুলে জেগে উঠল রাক্ষসে একখানা হাত। বলরাম পালানো শুরু করার পূর্বেই সেই ধারালো নখগুলি বজ্রের মতো এঁটে বসলো বলরামের পায়ে আর মারলো এক টান। বলরাম পড়ে গিয়ে শালকাঠের একখানা মজবুত টানা বর্গাকে শক্ত হাতে আঁকড়ে ধরে ফেলল। বাকি লোকেরা পার থেকেই হায় হায় রব তুলল। আর সেই সঙ্গে বলরামের গোঙানি নিস্তব্ধ রাত্রিকে চিরে ফালা ফালা করে দিতে লাগলো। আর্তনাদের ভয়াবহ শব্দ কিন্তু আগন্তুকদের কানেও পৌঁছেছে। হন হন করে পা চালিয়ে ঠিক সাঁকো অবধি এসে তারা বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। একটি জোয়ান ছেলেকে কুমিরে না কিসে যেন ধরেছে ডুবে থাকা সাঁকোর ঠিক ওপরে। ছেলেটি প্রাণপণ চেষ্টা চালাচ্ছে চুচবার, কিন্তু প্রতিরোধ কমতে কমতে তার হাত শিথিল হয়ে আসছে। ওপারের লোকগুলি তাদের দেখতে পেয়ে পরিত্রাহী চিৎকার করে কি যেন বলে চলেছে, কিন্তু এবার থেকে তার কিছুই বোধগম্য হচ্ছে না। সহজাত কৌতূহলের বশে তারা তড়িঘড়ি সাঁকোর ওপরে উঠে এলেন ব্যাপারটা কি দেখতে। ওপাশ থেকে লোকজনের দলটি তখন দারুণ স্বরে চেঁচিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই আগন্তুক দুজন বলরামের হাত ধরে টেনে তোলার চেষ্টা করতে গেলেন। আর তখনই টের পেলেন জলে তলিয়ে থাকা জন্তুটা আর যাই হোক কুমির বা কামট হতেই পারে না, এ অন্য কিছু। কিছু বুঝে ওঠার পূর্বেই সেই হিংস্র হাত বলরামের পা ছেড়ে এদের একজনের পা ধরে মারলো এক হ্যাঁচকা টান। ভদ্রলোক ছিটকে পড়ে যেতে যেতে সাঁকোর ঠেকনা ধরে সামাল দিলেন আর বিস্ময়ের রুদ্ধ স্বরে চিৎকার করে বললেন, এটা কি? হঠাৎ থেকে ছাড় ছাড় বলছে, ছাড়। কিন্তু ছাড়ার বদলে আরেকটি হ্যাঁচকা টান
তার পা খানি জলের মধ্যে কিছুটা টেনে নিল। আচমকা ঢাল সামলে ভদ্রলোক ক্রোধে কাঁপতে কাঁপতে কিড়মিড় করে কইলেন, এই বলে এক হাতে শাল কাঠ ধরে সামান্য নিচু হয়ে দক্ষিণ হস্তের তর্জনীটি ঢেকে দিলেন অদেখা সেই দানবীয় হাতের মধ্যে। চিড়িক করে একটা আওয়াজ পাওয়া গেল, আর পর মুহূর্তেই সকলে বিস্ফারিত চোখে দেখলো কি যেন একটা বস্তু ঝপাস করে ছিটকে গিয়ে জলের গভীরে ডুব দিল। ভদ্রলোক গুটি গুটি পায়ে জলসিক্ত কলকা পেড়ে ধুতি নিংড়াতে নিংড়াতে পাড়ে এসে উঠলেন। এই আশাতীত এবং অভূতপূর্ব দৃশ্য দেখে পাড়ের লোকগুলি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। তাদের মুখ থেকে বিস্ময়ে কথা সরল না। একটু ধাতস্থ হয়ে নায়েব মশাই শুধলেন, আজ্ঞা আপনি ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায়দিঘর। আমি এই দিকের জমিদার ভট্টাচার্য মহাশয়ের বৈবাহিক। কর্তা বাবার বেহাই রায় দিগড়ার কালীপদ মুখুজ্জে, মানে সেই ডাক সাইটে কালীগুণিন? হ্যাঁ বাছা, কেউ কেউ তাই কয়। বলেন কি ঠাকুর মশাই, বৌমনির বিবাহের সময় আপনাকে তো দেখিনি, তাই চিনতে পারিনি কর্তা বাবা। আরে আপনার কথা কে না জানে, আপনি তো বৌমনির বিয়ের দিন অনুপস্থিত থেকে সেই নেকড়ে বাড়ির ভয়ানক কান আওলাকে জব্দ করেছিলেন। সে কথা কর্তা মশাই না জানালেও আমি পরে জেনেছি। আরও কত শত কীর্তি শুনেছি আপনার। তারপরে সেই কালীপদ বিব্রত হয়ে তাকে থামাতে ইশারা করল, কিন্তু নায়েব বলেই চলল, আমি যে বিশ্বাসই করতে পারছি না আপনি আমাদের কর্তা মশাইয়ের। অশ্রুরুদ্ধ কণ্ঠে নায়েব মশাই কালীপদর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়লেন। আরে হতভাগা করিস কি? খবরদার পা ছুবি নে। একেই বলে ভগবানের করুণা বাবা মশাই, যে আপনি খোদ আজ আমাদের গায়ে পা রেখেছেন। এইবার নিশ্চয়ই আমাদের প্রাণ রক্ষে হবে। আহা, সেসব পরে শুনছি কোন। এখন আমাকে ভট্টাচ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে পারিস কি তোরা? আমি অচেনা মানুষ, এই আধারে বিভূতিতে তো ভয়ই সারা হচ্ছি। চোখের জল একটু মুছে হেসে নায়েব কইলেন, তবে আর বলছি কি বাবা মশাই, আমরা তো আপনাকেই নিতে এসেছি। ওই দাঁড়িয়ে গো গাড়ি আপনার জন্যই এনেছি, বই তো না। আসুন আসুন। গরুর গাড়িতে ততক্ষণে মহিম এসে বসে রয়েছে। ক্ষোভে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। গাড়িতে ওঠার মুখে কালীপদ সামান্য থমকে দাঁড়ালো। নিবিষ্ট চক্ষে নদীর পাড়ের দিকে চেয়ে চেয়ে কি যেন একটা দেখলো, আর নিজের মনেই বলল, আশ্চর্য তো, ভারী আশ্চর্য। কি দেখছেন ঠাকুর মশাই? ও তোরা বুঝবি না, আমি চাই বুঝছি না। এই বলে সবাই গাড়িতে চেপে বসলো। গাড়ি ক্যাচ কোঁচ করতে করতে চলতে শুরু করলো। কালীপদ এসে ভেতর বাড়ির বৈঠকখানায় কৌচের ওপর বসলো, আর তার পিছনে গাঁ ভেঙে লোক এসে দাঁড়িয়ে তাকে দেখবার জন্য। তারা প্রসন্ন ব্যস্ত হয়ে পড়লেন বেহাইকে খাতির সম্ভাষণ করতে। কুশল বিনিময় হওয়ার পর জমিদার মশাই কইলেন, আমাদের বড় ভাগ্যি বেআই মশাই যে আপনি সুস্থভাবে পৌঁছে গিয়েছেন। আমরা তো ভয়ই সারা হই যে ওই প্রেতের হাতে আপনার কোনো অনিষ্ট না হয়। প্রেতিনী? আজ্ঞে হ্যাঁ বেআই মশাই, এক ভয়ঙ্কর প্রেতিনীর উপদ্রবে আমার বাপ পিতে মোর তালুক আজ উজাড় হতে বসেছে। কতক গ্রামবাসীরা আর কতক জমিদার মশাই মিলে কাপালিকের সব কথা কালীপদকে শোনালেন। সব শুনে কালীপদ মুখ নিচু করে কি যেন নিজের মনে মনেই কইলেন, মেয়ে মানুষ নাকি প্রেতিনী? মিছে না তো। আমি নদীর বাদে যা দেখলুম, তবে কি তা মিথ্যা? কি দেখলেন বেহাই?
না, ও কিছু নয়। তারাপ্রসন্ন কিন্তু এত সহজে প্রসঙ্গান্তরে যেতে রাজি নয়। তিনি বিস্মিতভাবে সব ঘটনা শুনে বললেন, সে কি বেআই মশাই, আপনি তো দেখছি বড় সাধারণ মনীষী নন। এমন ভয়ঙ্কর শক্তি যে দিনের পর দিন গায়ের লোকেদের শিকার করে চলেছে, যাকে ভূতের রোজাও কাবু করতে পারেনি, তাকে আপনি তাড়াতে পেরেছেন। হোক সে একবারের জন্যই, কিন্তু এ যে প্রায় অবিশ্বাস্য। আমরা তো অদৃষ্টের হাতেই নিজেদের তুলে দিয়েছি এক প্রকার। আমি আপনার চাইতে সম্পর্কেও বড় আর বয়সেও প্রবীণ। যদি কিছু প্রতিকার করে আমাদের প্রাণ কয়টা বাঁচাতে পারেন, তবে ধন্য আপনার শিক্ষা বেহাই মশাই, সাধু আপনার বিদ্যে। আমি নিজের বা পরিবারের জন্য তত ভাবিত নই, কিন্তু গায়ের গরিব পূর্ব প্রজার দলকে আমি সন্তানবৎ প্রতিপালন করে আসছি। এদের অপঘাত যে আমার প্রাণের ভিতর আঘাত হানে মুখুজ্জে মশাই, দোহাই আপনার। কালীপদ বেহাইয়ের জোর করা হাতটি নিজের হাতের মধ্যে ধরে নিয়ে বিষণ্ণ গলায় বললেন, এমন ভাবে কইবেন না বেআই মশাই, আমি বড় কুণ্ঠিত হই। আমি একবার পেরেছি মানে দ্বিতীয়বারও পেরে উঠব এমন সম্ভাবনা অতি ক্ষীণ। তবে এটা কোনো মেয়ে মানুষের প্রেত নয়। আপনাদের তালুকে অতি ভয়ানক পানিমুড়ার আবির্ভাব ঘটেছে। যখন আদি মহাজগৎ এক মহা বিস্ফোটের ফলে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল, সেই সময় সৃষ্টি হয় গ্রহ থেকে গ্রহাণু, অণু, পরমাণু। সেই সৃষ্টির আদিকালে নতুন সৃষ্টি সৃজনের নিমিত্ত জন্ম নেয় বিভিন্ন শুভকর শক্তি, যারা ভবিষ্যতের সৃষ্টি হওয়া জীবদের প্রাণ রক্ষা করতে সক্ষম। একই সঙ্গে জন্ম নেয় এক পরস্পর বিরোধী শক্তি, যাকে আমরা অপশক্তি কয়ে থাকি। ধ্বংস আর সংহারই এদের মূল লক্ষ্য। শুভ শক্তিগুলিকে আমরা বিভিন্ন রূপে নিত্য পূজা করে থাকি, কিন্তু কালের স্রোতে বিস্তৃত হয়ে সেই সকল অন্ধকার অপশক্তির কথা, যারা প্রতিটি মুহূর্তে ওত পেতে রয়েছে আমাদের সংহারের জন্য। এই হারিয়ে যাওয়া অশুভ শক্তিগুলিকে ঠিক ঠিক চিনে নিয়ে তাদের পরাস্ত করা অথবা কাজে লাগানোর বিদ্যের নামই হল তন্ত্রবিদ্যে। দেখেন, এই গাঁ তো কেবল আপনাদেরই গাঁ নয়, আমার কন্যার স্বামী ভিটেও বটে। আমার সামান্য শক্তিতে যা কুলোয় আমি তো সাধ্যমতো করব, এ কথা আপনাদের দিলেন। তবে আমার বেশ কয়েকদিন সময় আবশ্যক। এত হুড়োতাড়া করে কিন্তু আমি কিছুই করতে পারবো না। একটু থেমে কালীপদ আবার বললেন, শুনুন বেআই, আপনারা তো পূর্বেই শুনেছেন যে এই পানিমুরাদের জব্দ করার একটাই উপায়। মন্তর পরা লঙ্কা লেবুর সাজিতে যদি এ দানব নিজে থেকে স্বেচ্ছায় পা ফেলে, তবেই একে বন্দি করা সম্ভব। কিন্তু আগের বারই এই ফাঁদের কথা আপনারা সবাই শুনেছেন। আমি নিশ্চিত কোথাও না কোথাও লুকিয়ে থেকে সে পিশাচও নিশ্চয়ই সব শুনেছে, তাই সে একটি লেবুতেও পা দেয়নি। এবং একবার যখন সে নিজের একমাত্র মৃত্যুবানকে চিনে নিয়েছে, তখন তাকে পরাভব করার সম্ভাবনা কতখানি থাকতে পারে আপনারাই বিচার করে দেখুন। অথচ ত্রিভুবনে এই একটির অধিক দ্বিতীয় কোনো কৌশলই নাই পানিমুরাদের জব্দ করার। কথাটা বলেই কালীপদ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তা আর কোনো উপায় কি নাই বাবা ঠাকুর? এই প্রশ্নটি করল স্বয়ং মহিম। মনের ভিতরে তার কুটিল হাসি, হৃদয়ে তার উদ্দাম উল্লাস, কিন্তু মুখাবয়বে তার চিহ্ন মাত্র নাই। কালীগুণিন চিন্তিত মুখে মাথা নেড়ে মহিমকে কইলেন, না বাছা, অপর কোনো উপায় বিশ্ব সংসারেও নাই। তবে একেবারে হাল ছেড়ো না, আমি দেখি কিছু সম্ভব হয় কিনা। রাত্রিরে বাড়িতে সকলে ধীরে ধীরে নিজ নিজ গৃহে ফিরে গেল, কিন্তু দুশ্চিন্তায় আর ব্যর্থ অসহায়তায় কালীপদর দু চোখের পাতায় নিদ্রা এলো না। এই রূপে রাত্রি অতিবাহিত হল। প্রভাতে তখনও লোকজন হাজির হয়নি। কালীপদ হাত ধুয়ে সূর্যস্তব সেরে তারাপ্রসন্নকে শুধল,
বেআই, আমার একটা ব্যাপার ঠিকঠাক জানা বড় প্রয়োজন। এই জন্য আমার একজন সাহসী এবং গায়ের অন্ধি সন্ধি চেনে এমন লোক দরকার। আমার কানাই সর্দার তো কারুকে চিনবে না, নচেত তাকেই পাঠাতো। আছে এমন কেউ? তারাপ্রসন্ন একটু চিন্তা করে উত্তর করলেন, বিষয়টি যদি গোপন হয় তবে বরং উমাকে দিতে পারি। আরে রাম, না 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 না, সে হলো গিয়ে জামাই মানুষ। মুখুজ্জে মশাই, বর্তমানে তালুকের যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে চক্ষুলাজ বা শৌখিনতার পাঠ শেষ হয়েছে। আমার উমাপদ চৌকস ছোকরা, তাকে যা আদেশ করবেন সে তাই করবে। অতঃপর উমাপদ এসে কালীপদ মুখুজ্জেকে শুধালো, আমায় কি খোঁজ নিতে হবে? আপনি আজ্ঞা করুন। শোনো বাবা, এই তালুকের সব ঘরই তো তোমার নখদর্পণে। কিছু বিশ্বস্ত লোকজন নিয়ে গিয়ে প্রতিটি বাড়ির বাইরে গোপনে গিয়ে একটি বিশেষ ব্যাপার তোমাদের বেশ ভালোভাবে নজর করে আসতে হবে। বেশ, তেমন বিশ্বাসী লোকের অভাব হবে না মুখুজ্জে মশাই, কিন্তু কি জিনিসটা লক্ষ্য করতে হবে? এখানে নয়, ভেতরে চলো বলছি। কালীপদ তার জামাতাকে কি করতে হবে সব বুঝিয়ে দিল। বৈকালে উমাপদ এসে খবর দিলে যে তারা কি কি দেখেছে। শুনে কালীপদ ভ্রুকুটি করে উত্তর দিলেন, বিপদ বটে। সন্ধ্যার মুখে তারাপ্রসন্ন আর বাকি পুরজনেরা তখন ভিতর বাড়িতে ব্যস্ত, আর কালীপদ কানাইকে নিয়ে বসে রয়েছেন উঠোনের চণ্ডী মণ্ডপে। এক টানা বাদলার জন্য বেশ ঠান্ডা পড়েছে কদিন। বসে বসে কত কি চিন্তা করছেন, এমন সময় নিঃশব্দে পাশে এসে বসল মহিম। তার চোখে ধূর্ত দৃষ্টি। কালীপদ প্রথমটায় তাকে লক্ষ্য করেনি। হঠাৎ মাথা তুলে তাকে দেখতে পেয়ে সামান্য অবাক হয়ে প্রশ্ন করল, এ কি বাছা, তুমি এ সময় কখন এসে বসেছ? এই তো এক্ষুনি এলাম। তা ঠাকুর মশাই, আপনার সেই ভূত ধরার কাজ কতদূর এগিয়েছে? কালীপদ তার ভাষাটুকু শুনে এবার সত্যিই বিরক্ত হলো। খোঁজ খবর তো নিয়ে চলেছি সারা দিনমান, তা তো দেখতেই পাচ্ছ। বসে তো আর নেই, কিন্তু কাজে লাগতে পারে এমন কোনো খবর এখন অব্দি পাইনি যা দিয়ে ওই প্রেতাত্মার নাগাল পেতে পারি। আচ্ছা আচ্ছা, যদি ধরুন খোঁজ পেয়েই যান, তবে কি করবেন? মহিমের কথাটি নিছক কৌতূহল নাকি বিদ্রুপ তা বুঝতে না পেরে কালীপদ বলল, আমার মাথায় একখানা বুদ্ধি এসেছে মহিম। কাল সারা রাত্রির ভেবে ভেবে একখানা উপায় হয়তো ভেবে বের করেছি। একবার যদি কোনো উপায় ওই পিশাচের আস্তানাটি বের করা যায়, তবে তার অজান্তে তার নিত্য চলার পথে মন্তর পড়া লেবু লঙ্কা পুঁতে রাখতে হবে, যাতে পা ফেলতে সে বাধ্য হয়। এই লোকটি তফাতে গেলে আমি একখানা কথা কইতুম। বিস্মিত কালীপদর নির্দেশে কানাই সর্দার উঠে বাগানে চলে গেল। এবার বলো, কি বলবে? আমি জানি ঠাকুর মশাই, আমি দেখেছি তার বাসা চন্দনপুরা জঙ্গলের ভিতরে। আপনি চাইলে আপনাকেও দেখাতে পারি। কালীপদ বুঝি নিজের কানকেও বিশ্বাস করতে পারলে না। লাফিয়ে উঠে হতবিহ্বল স্বরে চিৎকার করে উঠল, কি বলছো কি মহিম? তুমি তুমি সেই শয়তানের বাসা চেনো? গায়ের কারুকে তবে কিছু জানোনি কেন? আগে কি হবে জানিয়ে শুনি। কি হবে? তারা কি কেউ লড়তে যাবে সেই অপদেবতার সাথে, নাকি সেই সামর্থ্য আছে আমাদের? আপনার রয়েছে সেই ক্ষমতা, তাই আপনাকেই বলল। তবে আর দেরি নয়, আপনি এখনই চলুন আমার সঙ্গে। আপনাকে আমি সেই বাসা চিনিয়ে দেব। এখন এই রাত্রিরে? মানে রাত্রিরে জলজঙ্গলে সাপ খোপেরও তো। আরে কিছুটি ভয় নেই ঠাকুর মশাই, আপনার তো অনেক ক্ষমতা, তাই না ঠাকুর? অনেক নয় বাবা, সামান্যই। আগে তা বললে মানবো কেন ঠাকুর?
আমরা সকলে নিজের চোখেই তো দেখলুম আপনি কেমন জব্দটাই না করলেন ওই শয়তানকে। উফ, তা কেমন করে পারলেন ঠাকুর মশাই? আসল কথা কি জানো মহিম, তান্ত্রিকের যত ক্ষমতা, যত জারি জুরি, সব এই দুই হাতে। হাত অকেজ তো তান্ত্রিকও শেষ। ও তাই বুঝি? এইটুকু ব্যাপার? না, আর একটা ব্যাপারও রয়েছে। সে কথা আমি সহজে কারুকে বলিনি। আমার গুরুদেব অঘরিহংসী তান্ত্রিকের কাছে এই বিদ্যে শেখার পরে আমার গুরুদেব আমাকে একখানে ইষ্টি কবচ ধারণ করতে দিয়েছিলেন। এই কবচ গলে থাকলে কারোর ক্ষমতা নাই আমায় হত্যা করে, তাই বারে বারেই বেঁচে যাই আমি। এবং এখানে আমি গলার থেকে মঙ্গল আনতেও খুলিনি, খোলা নিষেধ। বলেন কি কর্তা, সত্যি? তাহলে তো আপনার কোনো ভয়ই নাই। তবে তবে সাবধান কর্তা, এমন কোনো দুর্বলতাও নিশ্চয়ই আছে ওই কবচের, যাতে তার দৈব গুণ বিনষ্ট হয়ে যেতে পারে। ভয় করো না বাবা, ভয় করো না। দুর্বলতা একখানা গুরুদেব করেছিলেন বটে, তবে তা ঘটা প্রায় অসম্ভব। মনের ভুলেও কেউ যদি এই কবজে অশুদ্ধ পায়ের ছোঁয়া লাগিয়ে ফেলে, সেই মুহূর্তেই বজ্রপাতে আমার মৃত্যু অনিবার্য। তবে যেহেতু আমি এখানা গলার থেকে কখনো খুলিনি, তাই তা ঘটার কোনো সম্ভাবনাও দেখিনি। তুমি অযথা এ নিয়ে চিন্তা করো না, ওই প্রেতের সাধ্যি নাই আমার কোনো অনিষ্ট করে। আচ্ছা আচ্ছা, এবার এবার তবে চলুন ঠাকুর। বেশ, তাই চলো। এই শয়তানকে যদি একবার বাগে আনা যায় মহিম, তবে এই গ্রাম, এই তালুক তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইবে বাছা। তবে এখনই আমরা কিন্তু কিছু করতে যাব না। আজ তোমার সাথে গিয়ে রাতারাতি চিনে নিয়ে সকালে আলো ফোটার সাথে সাথেই লোকজন নিয়ে গিয়ে সব ব্যবস্থা করে আসতে হবে, বুঝতে পেরেছ? কানাই, ও কানাই! কানাই সামনে এলে পর কালীপদ এক ছুটে ঘরের মধ্যে গেলেন, আর একটু বাদেই দুই গাছি লাল সুতো হাতে বের হলেন। এই নে কানাই, এই দিয়ে বেশ করে একখানা লেবু লঙ্কা সাজি কেটে ফেল দেখি, আমি দেখে বেরোই। আমি এই মহিমের সাথে একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, ফিরতে হয়তো আমার একটু বিলম্ব হবে। আমার পানের গোছাটা অমনি সঙ্গে আনিস। কানাই কথা মতো বাগান থেকে চারখানি পুরুষ্টু পাতি লেবু আর এক মুঠি আকাশ মরিচ তুলে এনে চটপট একখানা লম্বা সাজি গেঁথে ফেলল। কালীপদ দেখে শুনে বললে, এই সাজিখানা যত্ন করে রাখ, কাল সকালে আরো বানাতে হবে, দরকারে লাগবে। কানাইয়ের আনা পানের গোছা কামিজের বুক পকেটে ভরে কাঁধে মুগারের চাদরখানা ফেলল কালীপদ। মহিম মনের মধ্যে বৈশাচিক অট্ট হাসি হেসে আপন মনে বলল, প্রাণ ভরে সুপুরি খেয়ে নাও কালীপদ মুখুজ্জে, আর তো খাবার সুযোগ পাবে না কোনোদিন। কাল সকালে যখন সকলে তোমার হাত খাওয়া ছিঁড়া খোড়া মৃতদেহ দেখতে পাবে, তখন না জানি কেমন চেহারা হবে তাদের। সে ভারী তামাশা হবে ক্ষণ। চল মহিম। যাকে চলুন ঠাকুর মশাই। এই বলে মহিম তাকে সঙ্গে নিয়ে পা চালালো। হাঁটতে হাঁটতে প্রায় মাঝ জঙ্গলে পৌঁছে গিয়েছে দুইজন। নিকষ অন্ধকার ঝোপঝাড় থেকে দূরে দূরে শিয়ালের দল ডেকে উঠছে হুয়া হুয়া শব্দে। বিরাট বিরাট দানবাকৃতি গাছগুলির মাথা থেকে অবিশ্রান্ত ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে। কখনো বা হুতুম প্যাঁচার দল ভয়ার্ত আর কর্কশ গলায় যেন মহিমকে দেখিয়েই সাবধান করে দিতে চাইছে। কালীপদ প্রায় অধৈর্য হয়ে কইল, আর কত পথ মহিম? এই তো পথ আর সামান্যই অবশিষ্ট বাকি, ওই অতি সামান্যই। মেঠো পাতা ঝরা পথে নিশ্ছিদ্র আধারে চলেছে দুইজনে, কেউ কারুকে দেখতে পাচ্ছে না। ভুল,
কালীপদ দেখতে পাচ্ছে না বটে, কিন্তু মহিম তাকে পিশাচের রাত চড়া চোখের জ্যোতিতে পরিষ্কার দেখতে পাচ্ছে। চলতে চলতে এক জায়গায় এসে মহিম বলল, ব্যাস এইখানেই থামুন ঠাকুর। কালীপদ চারিদিক তাকিয়ে বুঝতে পারলে এই সেই বটনিমের ধান। সে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করল, সেই শয়তানের ভাষা কোথা? মহিম কালীপদর দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে। সেই অবস্থাতেই হিস হিসে সুরে কালীপদর উদ্দেশ্যে কইল, তাকে পেলে কি করবেন আপনি? তাকে পেতে চাই তো বলিনি, বলেছি তার বাসাখানা চিনিয়ে দিতে। তুমিই তো বললে বাকি যা করার কাল সকালে করা হবে। এইবার মহিম ভয়ঙ্কর শব্দে আকাশ বিদারণ করে হেসে উঠল। সেই হাসি শুনে কালীপদ এইবার আস্তে আস্তে এক পা করে পিছিয়ে যেতে শুরু করলো। মহিম বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়াতেই তার আশ্রয় করা মৃতদেহটা ঝুপ করে জোরে পড়ে গেল। আর দেহের ভিতর থেকে সমূর্তিতে বেরিয়ে এলো এক ভয়াল দর্শন পিশাচ। সে প্রতিপক্ষকে সজোরে মারল এক ধাক্কা, আর সেই অভিঘাতে কালীপদ আছাড় খেয়ে পড়ল কাদা মাটির মধ্যে। ধর্মড় করে উঠতে গিয়ে সে দেখলো পিশাচটা এসে দাঁড়িয়েছে তার কোমরের দুই পাশে পা রেখে। তার হিম শীতল দীর্ঘ হাত দুখানা 5 গুণ লম্বা হয়ে ওই দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ব্রাহ্মণের হাত দুটোকে চেপে ধরে রেখেছে। শত চেষ্টাতে ছটফট করেও সে হাত দুখানা কোনো ক্রমেই মুক্ত করতে পারলে না। সেই শয়তান এবারে নিজের তীক্ষ্ণ নখওয়ালা একটা পা তুলে ধরল ব্রাহ্মণের বুকের সামনে। এইবার ঠাকুর, তোমার বুকের ওই পবিত্র ইষ্টি কবচই যে আজ তোমার মহাকাল হবে, সেখানাকে আমি অপবিত্র করব। তোমার গুরুর সাবধান বাণীও আজ কাটাই পড়বে। আমাকে না চিনেই নিজের সব দুর্বলতা আমাকে বলে দিয়েছো তুমি। আমাকে হারানো এত সহজ নয়। কালীপদ এক রাস হতাশা এবং ক্ষোভ মিশ্রিত কণ্ঠে চিৎকার করে উঠল, শয়তান, বেঈমান, অসন্ন কোথাকার! আমি তোকে চিনে উঠতে পারিনি। তোকে ভরসা করে কাউকে কিচ্ছু না জানিয়ে জঙ্গলে একা ঢুকে পড়েছি। সব কথা বলে ফেলেছি। তবে কানাই সর্দার তো আসার সময় তোকে দেখেছে হারামজাদা। আমাকে মেরে তুই রেহাই পাবি নে, জেনে রাখ। তোর ওই কানাইকে আর কারুকে কিচ্ছু জানাতে হবে না। তোকে মেরে তাকে বধ করব আমি আজকেই। এই বলে পিশাচটা জ্বলন্ত চোখে একবার ব্রাহ্মণের মুখের পানে চাইল, তারপর নিজের শ্যাওলা মাখা পা খানি কালীপদর বুকের উপর চাপিয়ে দিল। সহসা আকাশে মেঘ গর্জন করে উঠল। বাতাসে ঘূর্ণি তৈরি হলো। ঝড়ের মতো ভয়ানক গতিতে হাওয়া বইতে শুরু করে দিল। আর সেই হাওয়ায় ভেঙে টুকরো টুকরো হয়ে সেই পিশাচ পানি মোড়া আরো ক্ষুদ্র হতে হতে মিলিয়ে গেল কালীগুণিনের বুকের কাছে। কালী মাটি থেকে উঠে গা ঝেড়ে কামিজের বুক পকেট থেকে বের করলো পান পাতার গোসায় মোড়া লেবু লঙ্কার সাজিটা। কিছু সময় অপেক্ষা করার পর দেখা গেল লণ্ঠন হাতে দৌড়ে আসছে কানাই সর্দার। তার পিছনে তারা প্রসন্ন, আরো পিছনে প্রায় 40 গ্রামবাসী। সকলের হাতেই আলো। তারা প্রসন্ন এসে কেঁদে ফেলে জড়িয়ে ধরলেন তার বেহাইকে। আবেগ তাড়িত কণ্ঠে বলে উঠলেন, মুকুজ্জ মশাই, আপনি যে অসাধ্য সাধন করলেন সে আমাদের স্বপ্নের অতীত। আপনি এই অসম্ভবকে সাধন করলেন কেমন করে? তেমন কিছুই নয়।
কাল যখন নদী পাড়ের সাঁকোর ঘটনাটা ঘটলো, তখন হঠাৎ খেয়াল করলাম যে নদীর চরের কাদায় মানুষের পায়ের টাটকা ছাপ। সে ছাপ আবার গরুর গাড়িতে এসে শেষ হয়েছে। তখনই যা বোঝার বুঝতে পারলাম। আজ সকালে উমাপদকে বলেছিলাম গ্রামের সব কয়খানি বাড়ির পেছনের 5 গাদাতে নজর রাখতে। আমরা তো গায়ের লোকেরা দৈনন্দিন আনাজপাতি, ভাতের ফ্যান, ময়লা, উনুনের ছাই সবই ওই 5 গাদাতেই ফেলি। তা জামাই বিকেলে এসে সংবাদ দিলে যে একমাত্র মহিমের 5 গাদাতেই বেশ কিছুদিন যাবৎ টাটকা ছাই আর ময়লা ফেলা হয়নি। অর্থাৎ এই দীর্ঘ সময় যাবৎ মহিমের রান্না খাওয়ার কোনো প্রয়োজন হয়নি। এইটা শোনার পরই আমি আততায়ী সম্পর্কে নিশ্চিত হলাম। সন্ধেবেলায় চণ্ডী মণ্ডপে বসে যখন আমি আর কানাই তাকেই জব্দ করার ফন্দি আঁটছি, সেই সময় খেয়াল করলুম মহিমতি নিঃশব্দে আমাদের পাশে এসে বসেছে। আমি তাকে হঠাৎ দেখতে পাওয়ার ভান করে চমকে উঠল। সে যখন আমাকে জঙ্গলে যাওয়ার আমন্ত্রণ জানালে, আমি তখনই সব স্থির করে নিয়েছিলাম। আমার ইষ্টি কবচের মিছে গল্প শুনেই কানাই বুঝতে পেরেছিল যে আমি নিশ্চিত রূপে কিছু একটা ফন্দি এঁটে ফেলেছি। অমন কোনো ইষ্টি কবচ ভারতীয় হয় না। এরপর যখন কানাইকে ডেকে আমি একখানি সাজির মালা তৈরি করতে বললুম, তখন আমার হাতে 2খানি সুতো দেখে এসে বুঝেছিল যে আসলে 2খানি সাজি তৈরি করার আদেশ দিচ্ছি আমি। সে একখানি সাজি প্রকাশ্যে আমাদের দেখালো, আর অপরখানি পানের গোছায় মুড়ে দিল আমারই হাতে। কানাই ভালোই জানতো আমি কোশমিন কালেও পান খাইনি। এই বলে কালীগুণিন তুলে ধরল লেবু লঙ্কার মালাটিকে। এই আপনাদের গায়ের বিভীষিকা। এই অপদেবতার এখন কি গতি করা যায় বেআই মশাই? প্রথমেই মহিম বেচারার বিধিমতো সৎকার করতে হবে, আর এই পিশাচকে আবার ফেরত পাঠাতে হবে এরই জন্যে। এই বলে কালীগুণিন ভিড় করে কি সব মন্তর পড়ে লেবুর সাজিখানা ছুঁড়ে দিল শূন্যে। কিছু দূর উপরে ওঠা মাত্র গড়গড় শব্দ উত্থিত হলো এবং মাটিতে তৈরি হলো এক অতল গহ্বর। সাজিখানা সেই পাতাল স্পর্শী সুড়ঙ্গ দিয়ে তলিয়ে গেল অজানার উদ্দেশ্যে। কালীগুণিন বিহাইকে বললে, ভট্টাচার্য মশাই, এই গর্তকে 1,00,000 কোটি পাথর ফেলেও ভরাট করা যাবে না। আপনারা বরং এই গহ্বরকে একখানা কুয়োর মতো করে বাঁধিয়ে মুখে একখানা পাথর চাপা দেবেন, কেমন? গায়ের লোকেরা হই হই করে কাজে লেগে পড়ল। সকাল হতেই গর্তটিকে সুন্দর করে শান বাঁধিয়ে ইঁদারার রূপ দেওয়া হলো। সানিয়াড়ির প্রজারা ভালোবেসে তার নাম রাখলে কালী কুয়া। সেই কুয়া আজও সেইখানেই রয়েছে, কিন্তু নামটা কোথা থেকে উৎপত্তি হয়েছিল তা আজ আর কেউ স্মরণ করতে পারে না।